অবশেষে কোটা বিরোধী আন্দোলনের বিপক্ষে দাঁড়িয়েছে ছাত্রলীগ। গত 11 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগের পক্ষ থেকে এক প্রেস কনফারেন্স করে বলা হয়েছে যে এই আন্দোলন রাজনৈতিক রূপ নিচ্ছে বলে তাদের একটা আশঙ্কা। ওই সংবাদ সম্মেলনের একটা চুম্বক অংশ হচ্ছে এই যে যখন কোনো আন্দোলন, কোনো বিষয় হাইকোর্টের বারান্দায় গড়ায়, তখন সেটা হাইকোর্টের মাধ্যমে বা আদালতের মাধ্যমে মীমাংসা করা উচিত এবং তাদের একটা যৌক্তিক সময় দেওয়া উচিত। এখন ছাত্রলীগের সভাপতি যে বক্তব্য দিয়েছেন সেই পথেই যদি সবসময় আন্দোলন সংগ্রাম থাকতো, তাহলে আমরা একটু অতীতে চলে যেতে পারি। সেই 69-এর গণ অভ্যুত্থান কিভাবে হয়েছিল, সে সময়ও কিন্তু একটা বিচার আদালতের বারান্দায় ছিল, সেটা হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা। সেই সময় ডাকসুর নেতৃত্বে এবং বর্তমানে যিনি এখনো বেঁচে আছেন তোফায়েল আহমেদের নেতৃত্বে ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল সেই সময়, এবং তাদের দুর্বার আন্দোলনের মুখেই পাকিস্তানি সরকার শেখ মুজিবুর রহমানকে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে পরিত্রাণ শুধু দেন নাই, তাকে মুক্তি দিয়ে সসম্মানে সেই গোল টেবিল বৈঠকে নিয়ে যেতে বাধ্য হয়েছিল। এখন ওই সময় যদি ওই ছাত্র সংগ্রাম পরিষদ আন্দোলন সংগ্রাম না করত, তাহলে আগরতলা ষড়যন্ত্র মামলা কি বন্ধ হতো? আর যদি ওই মামলাটা চলতো ঠিক আইনের মার প্যাচে সময় মতো, যদি ওই আদালতে মামলাটা সম্পন্ন হতো, তাহলে কি দাঁড়াতো? বলা হয়ে থাকে যে ওই মামলা ছিল রাষ্ট্রদ্রোহ মামলা, আর ওই মামলার বিচার সম্পন্ন হলে যারা ওই মামলায় আসামি ছিলেন তাদের প্রত্যেকেরই মৃত্যুদণ্ড হতো। তাহলে ওই সময় ছাত্র সংগ্রাম কমিটি যদি আন্দোলন সংগ্রাম না করত, তাহলে তাদের মৃত্যুদণ্ডই হতো। অতএব আন্দোলন যে সবসময় আইনের মার প্যাচে বা আইনের জন্য অপেক্ষা করবে, এমনটি কিন্তু হয় না। আমরা দেখেছি সবসময় যে 1952 সালে যখন ভাষা আন্দোলনের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, তখনও কিন্তু সাধারণ ছাত্রীরাই মাঠে নেমেছে। তাদেরকে কিন্তু ওইভাবে কেউ ডাকে নাই, রাজনৈতিক দলগুলো ডাকে নাই। সমাজের সবচেয়ে সচেতন অংশ হচ্ছে ছাত্র সমাজ, আর এই ছাত্র সমাজকে সবসময় নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। 62 শিক্ষা বিরোধী আন্দোলন, সে সময়ও কিন্তু এই ছাত্ররাই মাঠে নেমেছে। এরপরে যদি আমরা দেখি এরশাদ স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব কারা দিয়েছে? এই ছাত্র সংগ্রাম কমিটিই কিন্তু দিয়েছে। তখন ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল ডাকসুর নেতৃত্বেই, এবং টানা 9 বছর সংগ্রাম করেছে ছাত্র সংগ্রাম পরিষদ। অবশেষে 1990 সালের 6 ডিসেম্বর এরশাদের পতন হয়েছে। এরপরে একেবারে অতি সম্প্রতি যেটা হয়েছে, 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন করেছে ছাত্রছাত্রীরা, তাও তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়েছে। যদি ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন না করত, তাহলে কি এই পরিপত্র বাতিল হতো? যেখানে আগে 56% ছিল কোটায় আর মাত্র 44% ছিল মেধার ভিত্তিতে নিয়োগ হতো। ওই সময় আন্দোলন সংগ্রাম করেই তারা এই কাজটি করেছে। তারপরে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে কখনো কখনো আদালতের অনেক ঘটনাই কিন্তু পরিবর্তন করা হয়েছে, সেটা এই শাহবাগেই কিন্তু হয়েছে 2013 সালে। সেটাও আমরা দেখেছি। এই শাহবাগ কেন্দ্রিক অনেক ঘটনাই কিন্তু ঘটে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে তারা দাবি আদায় করে থাকে। এবারও তারা ঠিক ওই একইভাবে যখন সারা দেশে আন্দোলন সংগ্রাম এমন পর্যায়ে নিয়ে এসেছে, তারা কিন্তু এখন ব্লকেডের মধ্য দিয়ে তাদের দাবি আদায়ের একটা সংগ্রাম তারা এগিয়ে নিচ্ছে। প্রথম দিকে তো কোনো কথাই হয়নি। হাইকোর্ট যে রায় দিয়েছিল যে 30% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করেছিল, এবং এই ঘটনাটা ঘটেছিল জুন মাসে। আর ছাত্রছাত্রীরা তাদের সময় দিয়েছিল 30শে জুন পর্যন্ত, যে তাদের এই দাবি যদি না মেনে নেওয়া হয়, যে আবার ওই পরিপত্রটা ফিরিয়ে আনতে হবে, এই দাবি যদি না মেনে নেওয়া হয় তাহলে তারা দুর্বার আন্দোলন শুরু করবে। কই, তখনও তো কিছু হয়নি। যখন তারা 1 জুলাই থেকে এই আন্দোলন সংগ্রাম করছে, তখন অ্যাপিলেট ডিভিশনেও কিন্তু এই রায়ের বিরুদ্ধে
আপিল হয়েছে। তখন প্রধান বিচারপতি নিজেই বলেছেন যে কেন রাজপথে এই আন্দোলন সংগ্রাম হচ্ছে, কেন এত চিল্লাচিল্লি হচ্ছে, এই রাজপথের আন্দোলন সংগ্রাম করে কি হাইকোর্টে সুপ্রিম কোর্টে রায় বদলানো যায়? কিন্তু পরবর্তীতে দেখা গেছে যেভাবেই হোক না কেন দুইজন ছাত্র তাদেরকে ম্যানেজ করে হাইকোর্টে আনা হয়েছে এবং তাদের অবশেষে চেম্বার জজের কাছে এনে বলানো হলো যে তারা যেন ওই রায়টা স্থগিত করে। তারপরেই তো সেই রায় স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে বৃহস্পতিবার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় দিয়ে সেখানে একটা অবজারভেশন দেওয়া হয়েছে যে কোটা পরিবর্ধন পরিমার্জন যা কিছু করার দরকার সরকার করতে পারবে। এগুলো কি এমনি এমনি হয়েছে? এই শিক্ষার্থীরা যদি রাজপথে না নামতো, যদি তারা তাদের দাবিকে অত্যন্ত পরিপূর্ণভাবে সমাজের কাছে সরকারের কাছে তুলে ধরতে না পারতো, তাহলে হাইকোর্ট যে রায়টা দিয়েছে, যে অবজারভেশনটা দিয়েছে সেটাও তো দিত না। এটা একেবারেই আন্দোলনের চাপেই হয়েছে। তো যে ছাত্রলীগ 69-এর গণ অভ্যুত্থান নিয়ে সবচেয়ে তারা বেশি গৌরব বোধ করে এবং সব সময় যে ছাত্রলীগের অতীত ইতিহাস মানে 69-এর গণ অভ্যুত্থানের ইতিহাস, তো সেই ইতিহাসের কথা কি তারা একেবারেই ভুলে গেল? এই ছাত্রলীগ এই জায়গায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের ন্যায্য দাবির প্রতি সমর্থন না জানিয়ে তাদের আন্দোলনের বিরোধিতা করে যাচ্ছে। এটাই কি ছাত্রলীগের চরিত্রের মধ্যে পড়ে? তারা তো তাহলে সেই 69-এর গণ অভ্যুত্থানকে তারা ম্লান করে দিতে চাচ্ছে। বাংলাদেশের জনগণ বা শিক্ষার্থীরা বিশেষ করে যারা এখন আন্দোলন সংগ্রামে আছে, তারা কি ছাত্রলীগের কাছ থেকে এই ধরনের আচরণ আশা করে? যদি ছাত্রলীগ তাদের অতীত গৌরব 69-এর গণ অভ্যুত্থানের গৌরব যদি তাদের শিরায় প্রবাহিত হয়, তাহলে তারা নিশ্চিতভাবে এবারও এই ছাত্র ছাত্রীদের যে দুর্বার আন্দোলন হচ্ছে তার প্রতি সমর্থন জানাবে। শিক্ষার্থীদের এই আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সরকারের পক্ষ থেকে নানামুখী প্রোপাগান্ডা চালানো হচ্ছে। কখনো বলা হচ্ছে যে বিরোধী দল শিক্ষার্থীদের এই কোটা বিরোধী আন্দোলনের উপর ভর করেছে। বিরোধী দল তো শুধুমাত্র এই কোটা বিরোধী আন্দোলনকারীদের যে যৌক্তিক দাবি তার প্রতি পূর্ণাঙ্গ সমর্থন ব্যক্ত করেছে। এর বাইরে তো কোনো মিছিল, মিটিং, বিক্ষোভ কোনো কিছুই তো করে নাই। তাহলে কেন এই প্রোপাগান্ডা চালানো হচ্ছে? তারপর আবার বলা হচ্ছে যে ছাত্র দলও এটার মধ্যে প্রবেশ করেছে। এখন ছাত্র দল তো শিক্ষার্থীদের বাইরে কিছু না, ছাত্র দলের তো এই সময় একটা দায়িত্ব থাকবে। তারা অবশ্যই এই শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের পক্ষে একেবারে সশরীরে তাদের অংশগ্রহণ করেই এই আন্দোলনকে সফল করে তোলার একান্ত নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে। এই জায়গা থেকে তো ছাত্র দল কোনো অবস্থাতে পিছপা হতে পারে না। আর যখন শিক্ষার্থীদের বা সমাজের বিভিন্ন পর্যায়ে পেশাজীবী হোক যে কোনো আন্দোলন সংগ্রাম যখন একটা ন্যায্য দাবির ভিত্তিতে সামনের দিকে এগিয়ে যায়, তখন রাজনৈতিক দলগুলো তাদের সমর্থন জানাবে। শুধু রাজনৈতিক দল নয়, সমাজের বিভিন্ন স্তরের মানুষও তাকে আন্দোলন সংগ্রামে সমর্থন জানাবে। আমরা তো গত কয়েকদিনে এই শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের যে ভূমিকা দেখেছি, তাতে কি মনে হয় পুলিশের ছেলে মেয়েরাও তো নিশ্চয়ই আছে এই আন্দোলন সংগ্রামের মধ্যে। তারা তো একেবারে মারমুখী সব জায়গায় হয়নি, দু একটা জায়গায় হয়েছে, কিন্তু ঢাকা শহরে আমরা দেখতে পাচ্ছি যে এই ছাত্র ছাত্রীদের আন্দোলন যে সংগ্রাম হচ্ছে, সেই আন্দোলন সংগ্রামে কিন্তু একেবারে মারমুখী বলা যাবে না। তারা কখনো কখনো তাদের অবস্থান থেকে সরে আসছে এবং শিক্ষার্থীদের আন্দোলনের পথ সুগম করে দিচ্ছে। এটাই তো হওয়া উচিত যে সমাজের বিভিন্ন স্তরের মানুষের একটা অংশগ্রহণ থাকে। শিক্ষার্থীদের এই বর্তমানে যে আন্দোলন সংগ্রাম চলছে, তাদের যে কোটা বিরোধী আন্দোলন, তারা তো ইতিমধ্যেই বলেছেন যে কোটাকে এমন একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে যেটা কোনো অবস্থাতে 5% উপরে নয়, এবং যেটা করতে হবে যে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল স্রোতে আনা। কখনো কখনো প্রতিবন্ধীদেরও এই কোটায় আনার জন্য বলা হয়েছে। এইটা তো তাদের ন্যায্য দাবি। এই ন্যায্য দাবির প্রতি কিন্তু সাধারণ জনগণের একটা সমর্থন রয়েছে।